নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আলোচনায় আবার আমরা ফিরে এসেছি। আজকে আমার সাথে আছে দেবজয় দা। আমাদের এই সিরিজ তিন প্রধানের কি করলো তিন প্রধান এই সপ্তাহে দেবজয় দা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, তাই তো? হ্যাঁ, এই ভিডিওতে মূলত আমরা মোহনবাগান কি করলো আইএসএল এ সেটা নিয়ে একটু জিজ্ঞেস করে নি দেবজয় দাকে। দেবজয় দা, মোহনবাগান তো মানে যাকে বলে কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে যদি তুমি ফর্মের বিচার দেখো তাহলে শেষ 3টে ম্যাচ মোহনবাগান জিতেছে। শেষ ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যেটা 1-0-তে পিছিয়ে ছিল, তারপরেও কামব্যাক করেছে। 2-1 এগিয়ে যাওয়ার পরে আবার 2-2 হয়ে যাওয়ার পরে শেষে কনভিনসিংলি 4-2 ম্যাচটা জিতেছে। নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটা তার আগে গোয়াতে গিয়ে তো আমরা সেটা আগের এপিসোডে আমরা আলোচনা করেছি। নর্থ ইস্টের জয়টা খুবই মানে তাৎপর্যপূর্ণ করবে পুরো টিমটাকে পরের ইম্পর্টেন্ট ম্যাচগুলো খেলার, কারণ এরপরেই ওড়িশা। নর্থ ইস্টের ম্যাচটাই কিন্তু মানে গোয়ার ম্যাচটা যেরকম, তাও একটা তুল্যমূল্য। কখনো কখনো গোয়া খেলছিল, কখনো কখনো মোহনবাগান খেলছিল। সত্যি কথা বলতে একটা ডাল অ্যাফেয়ার। সেখানে কিন্তু নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু বেশ একটা ঝকঝকে তকতকে অ্যাডভার্টাইজমেন্ট আইএসএল এর জন্য, নাকি? নর্থ ইস্টের ম্যাচটা খুব ভালো হয়েছিল। তুমি যদি প্রথমে নর্থ ইস্টে পেনাল্টিটা পেলো, ওখানে দীপেন্দুর খুব একটা কিছু করার ছিল না। ইনএক্সপিরিয়েন্স আমি বলবো না, আমি বলবো যে ওটা কিছু মানে ওখানে অন্য যে কেউ থাকলেই হয়তো এটা হতে পারতো। মানে প্রথমার্ধের কিছু সময় জিতিনকে আটকানো যাচ্ছিল না। জিতিন বাঁদিক দিয়ে অসম্ভব স্পিড। জিতিনের যে প্রবলেম, জিতিন কিন্তু বড় প্লেয়ার হতে চলেছে। জিতিন কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচে বোধহয় খুব ভালো খেললো, যতদূর আমার মনে পড়ছে। জিতিনের প্রবলেম যেটা হচ্ছে, জিতিনের ফিনিশিং পাসটা মানে ফাইনাল পাসটা খারাপ, স্পিডে আটকানো যাচ্ছিল না। এবার যেটা হলো সেটা হচ্ছে আস্তে আস্তে মোহনবাগান ম্যাচে ফেরা শুরু করলো। সেকেন্ড হাফে মোহনবাগানের মতো খেলেছে। আমার একটা কথা বলো, এই যে তুমি বলছো মোহনবাগানের মতো খেলেছে, এই নিয়ে আমরা আগে একটা এপিসোড করেছিলাম যে হাবাস যখন প্রথম কোচ হয়ে এলো মোহনবাগানের এই মরশুমে, তখন আমরা বলেছিলাম যে হাবাস তো মূলত একটা ডিফেন্সিভ কোচ, সেই বোধহয় ডিফেন্সিভলি খেলবে। কিন্তু মোহনবাগানের খেলা দেখে তো সে কথা মনে হচ্ছে না, নাকি? মোহনবাগান তো মোটেই ডিফেন্সিভ খেলছে না। তুমি কি অবাক? হাবাস কি তোমায় অবাক করেছে? একটু হলেও, কারণ হাবাস কিন্তু ডিফেন্সিভ খেলছে না, সত্যি ডিফেন্সিভ খেলছে না। হাবাস 3 ব্যাকে খেলছে, একটা সিডিএম রাখছে তার উপরে, আর তারপরে যে 4 মিডফিল্ডার 2 ফরওয়ার্ড, এই ছকে বেশিরভাগ সময় কিন্তু হাবাস অ্যাটাকিং মাইন্ডসেটেই খেলছে। 2-1 হয়ে যাওয়ার পরেও কিন্তু হাবাস নর্থ ইস্ট ম্যাচেও অ্যাটাকিং ফুটবলই উপহার দিয়েছে। আর হ্যাঁ, মানে একটু অবাক, এবং ফুটবল প্রেমী হিসেবে হয়তো ভালো লেগেছে, কলকাতার লোকজনের ভালো লাগবে হাবাসের এই স্ট্র্যাটেজি। তুমি আমায় বলো তো যে এই যে মানে হাবাস এরকম অ্যাটাকিং খেলছে, তার মধ্যে কি কোনো নতুন প্লেয়ার তোমার মনে হচ্ছে যে একটু নজর কাড়লো, যে কিছুদিন ছিল না টিমের সাথে, আবার এসে যোগদান করেছে, তারপরে একটা দুর্ধর্ষ ফুটবল আমাদের সবাইকে উপহার দিচ্ছে? একদমই, মানে জনি কাউকে যে পারফরমেন্সটা দিয়েছে আগের দিন, জনি কাউকে তুমি প্রথম গোলটা যদি দেখো, আমরা ওই স্ট্র্যাটেজি ফরমেশনের আলোচনা করি। জনি কাউকোর প্রথম গোলটা তুমি যদি স্ক্রিনে দেখি আমরা, জনি কাউকোর কাছে 4টে ইজি অপশন ডান দিকে, আর ও থ্রু বলটা খেলালে কিন্তু কামিংসের পক্ষে ওটা একটা চান্স হতে পারে। তার কারণ ওখানে কামিংস একদম ও মানে টিপিক্যাল ভালো স্ট্রাইকার যেরকম হয়, দুটো সেন্টার ডিফেন্ডারের মাঝখানে একটা রান নিচ্ছে। এই মুভে পুরো নর্থ ইস্ট ডিফেন্ড কিন্তু ওই ডান দিকে সরে এসেছে, আর উল্টো দিকে লিস্টন কোলাসা একদম ফাঁকা। কাউকে বুদ্ধির মানের মতো লিস্টনকে বল দিল, লিস্টন দূরপাল্লার শট, গোল। এটা ছবির মতো গোল। এটা কিন্তু মানে আমি মানে একটু বাড়াবাড়ি হচ্ছে হয়তো, মানে সেটা হলো যে অনেকেই বলে যে এরকম বাইরের খেলার সাথে ভারতীয় খেলার তুলনা করবে না, কিন্তু কিছু কিছু জায়গা দেখে তো একটা ছাপ দেখতে পাই। এখানে দেখো তুমি কিন্তু এই যে এখন মডার্ন ফুটবলে একটা কথা খুব ঘুরে ফিরে আসছে, আমরা দেখছি যে একটা সাইডে একটা অ্যাটাকিং ওভারলোড তৈরি করা। তুমি দেখো এখানে মোহনবাগানের কিন্তু এই যদি পিচটাকে আমরা দুভাগে ভাগ করি, ডান দিকে কিন্তু 5টা প্লেয়ার এবং অন্যদিকে কোলাসও কিন্তু পুরোপুরি ফাঁকা, আর নর্থ ইস্টও কিন্তু ওই ফাঁকাতেই পা দিয়েছে। এক্স্যাক্টলি। তো এটা কিন্তু মানে হঠাৎ করে হয়নি, এটা কিন্তু হাবাসের মানে ভেবেচিন্তেই হাবাস আর কি একেবারেই স্ট্র্যাটেজি। এটা মানে ওই বোর্ডে আঁকা একে যখন বোঝায় সেইভাবে গোলটা। মানে কাউকোর যদি তুমি
পরের গোলটা দেখো, সেটা দেখলেও তুমি দেখবে কাউকোর পায়ে যখন বল এলো, ওটা কাউকোর মানে অ্যাসিস্ট, ওটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট। ভাবা যায় না, তো আমরা প্রিমিয়ার লিগের ডি ব্রুয়নেকে দেখি ওটা অ্যাসিস্ট, কারণ কাউকোর কাছে অপশন ছিল মানে 10 বারের মধ্যে 8 বার বোধহয় একটা লোক ওই স্কোয়ার পাস খেলবে ওখানে, খেলবে, আর না হলে ও দিমির সাথে 1-2 খেলবে। কিন্তু ও যে পাসটা সাহালকে দিল, আর সাহাল যে ওখানে দৌড়টা শুরু করলো এবং ফিনিশ করলো, ওটাও একটা ওয়ার্ল্ড ক্লাস গোল। কাউকোর এই এসে যাওয়াটা মোহনবাগানের জন্য একটা দারুণ কাউকে কি মানে ইনজার্ড ছিল আমি মানে জানি না। হ্যাঁ, কাউকে আগের বার পুরোটাই ইনজিওর্ড ছিল, এবং তারপরে এবারেও প্রথম অর্ধে ও ফুললি ম্যাচ ফিট ছিল না। তারপরে সুযোগ পাওয়া মাত্র কাউকে তোমার দেখে কি মনে হলো পুরোপুরি ম্যাচ ফিট? গোয়া ম্যাচ অব্দি কিন্তু লাগছিল না, এখনো 90 মিনিটস খেলার মতো জায়গায় পৌঁছেছে কিনা সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে, কিন্তু এখন আগের থেকে যথেষ্ট বেটার লাগছে। দেবজাদা, আমি যতদূর খেয়াল করতে পারছি যে এই সপ্তাহে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহনবাগানের জন্য, যেটা কিনা রেজাল্টটা বোধহয় মোহনবাগানের পক্ষে গেছে। কোনটা বলো? এই যে গোয়ার একটা হেরে যাওয়া হঠাৎ করে, এটা কি করে হলো বলো? তুই গোয়া হেরে গেল। নর্থ ইস্ট ইউনাইটেড এই মুহূর্তে কিন্তু ভালো খেলছে, মোহনবাগানের এগেনস্টেও নর্থ ভালো খেলেছিল কিন্তু খুবই ভালো। আর নর্থ ইস্টের জুরিচের ইনক্লুশনটা, জুরিচের যোগ দেয়াটা এই ট্রান্সফার উইন্ডোতে ওদের ফরওয়ার্ড লাইনকে বুস্ট করেছে, এবং জুরিচ কিন্তু রোজ গোল করছে। জুরিচ ভালো খেলছে, এগেনস্টে 2টো গোল করলো, একটা পেনাল্টিতে, একটা হেডারে, না একটা যেটা দীপেন্দুকে সাইড দিয়ে গিয়ে শটে। আর জুরিচ তো ভালো খেলছেই, বাকি পুরো নর্থ ইস্ট টিমটাই ভালো খেলছে। মোহনবাগান বেটার ফুটবল খেলেছিল, তাই মোহনবাগান ওই ম্যাচটা জিতেছিল। আর গোয়া ম্যাচেও কিন্তু নর্থ ইস্ট বেশ ডমিনেট করে দিল। গোয়াকে কিন্তু দেখে একটু মনে হচ্ছে যে এবার আস্তে আস্তে একটু অসুবিধায় পড়ছে। আমি 2 এপিসোড আগেই যেটা বলছিলাম, গোয়া আর ওড়িশাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফেভারিট লাগছে শিল্ড জেতার ব্যাপারে, সেটা থেকে কিন্তু গোয়া আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মোহনবাগান নিয়ে নিচ্ছে, কারণ মোহনবাগানের পরের ম্যাচ হচ্ছে ওড়িশার সাথে। ওড়িশা বনাম মোহনবাগান ম্যাচে যে জিতবে সে কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। আমি বলবো না এই ম্যাচই ফয়সালা করে দেবে, হ্যাঁ, কারণ দর্শকদের সবাই জানে, আমি তো আরেকবার বলে দিচ্ছি, মানে ওদের মধ্যে তো ওরা মোহনবাগান 1 ম্যাচ কম খেলেছে, 14 ম্যাচ খেলেছে, ওদের 29 পয়েন্ট। ওড়িশা সেখানে 15 ম্যাচ খেলেছে, ওদের 31 পয়েন্ট। তো এখানে মোহনবাগান মানে হারতে চাইবে না, বরং জিততেই চাইবে। তো হাভাসের এই যে অ্যাটাকিং ফুটবল, সেটা তুমি বলছো ওই ম্যাচেও কন্টিনিউ হবে। হাভাসে প্রেস কনফারেন্সেও বললেন, উনি উল্লেখ করলেন আমাদের 2 গোল খেললে আমাদের 4 গোল করতে হবে। এটা কিন্তু ওড়িশা ম্যাচের আগের প্রেস কনফারেন্সেও হাভাস উল্লেখ করলেন। আচ্ছা, লিস্টন কোলাসও ফিরে এসছে, এটা একটা কিন্তু বড় পজিটিভ। দেবজাদা, আমাকে তুমি বলো যে এখন মোহনবাগানের তো বোধহয় কেউই আর বাইরে নেই চোটের জন্য, নাকি? না, এই মুহূর্তে আনোয়ার আলীও মনে হচ্ছে যা খবর আছে ফিরে আসছে পরের ম্যাচে। আনোয়ার আগের ম্যাচেও ফিট ছিল, আনোয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল, আর দীপেন্দুর উপর ভরসা করেছিল হাভাস, যেটা দীপেন্দু কিন্তু পুরোপুরি সেটাকে মানে আমার মনে হয় যে বেশ কি বলবো, সে ভরসাটাকে রাখতে পেরেছে। হ্যাঁ, একেবারেই। আর বিশেষ করে গোয়া ম্যাচে হ্যাঁ। আর নর্থ ইস্ট ইউনাইটেডের হয়েও পরে আনোয়ার খেলেওছে, দেখে ফিটই লেগেছে। আর আমার মনে হয় ওড়িশা ম্যাচে আনোয়ার আলী শুরু করবে। তাহলে কেউই সেরকম সেই অর্থে কোনো প্রথম বড় নাম কেউই বাদ চলে যাচ্ছে না। উল্টো দিকে ওড়িশার কিন্তু সেটব্যাক আছে, ওড়িশার জাহু খেলবে না, সেটাতে মনে হয় একটা বড় সমস্যা হতে পারে। জাহু কার্ড সমস্যার কারণে জাহু খেলবে না, সেটা কিন্তু ওড়িশার জন্য একটা বড় সমস্যা। সেটা মোহনবাগানের পক্ষেও যাবে। আর একটা হচ্ছে কিন্তু হাভাস রয় কৃষ্ণাকে সবচেয়ে ভালো চেনে ভারতবর্ষে। হাভাসের হাত ধরেই রয় কৃষ্ণা ভারতে এসেছিল, তাই জন্য এই রয় কৃষ্ণা এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। রয় কৃষ্ণা যে কখন ভালো ফর্মে থাকে না মানে এটাই আমি দেখি না। যে ম্যাচে রয় কৃষ্ণা সব থেকে খারাপ খেলছে সেখানেও দেখি দুখানা করে গোল করে চলে গেছে। হ্যাঁ, মানে আর এখন প্রায় রোজই গোল করছে। আর মরিশিও ভালো প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, মানে আইএসএল এ মরিশিও ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ডস। এবারে এই দুই জুটিকে আটকাতে গেলে এবার আমাদের দেখতে হবে হাভাস কি স্ট্র্যাটেজি নেয়। কিন্তু হাভাসের আক্রমণাত্মক ফুটবল যদি যেটা আমরা লাস্ট 2টো ম্যাচে দেখলাম, সেরকম খেললে অনেকগুলো গোল হবে এই ম্যাচে। আচ্ছা, হ্যাঁ, আমারও মনে হয়। দেখো, মানে ওড়িশারও তো অ্যাটাকিং খুব একটা খারাপ না। মানে তোমার কি মনে হয় না যে যদি বেশি গোল করতে যাওয়ার জন্য বেশি ছটফট করে তাহলে একটা হিতে বিপরীত হতে পারে? সেটা হতেই পারে, আগের দিনও কনসিড করতে হলো। সেই অনুযায়ী আনোয়ার আলী ফিরে এলে, হেক্টর ইউজ তো ভালো খেলছে, সুভাশিসও আগের দিনে ম্যাচে সেকেন্ড হাফে দারুণ পারফরমেন্স।
আনোয়ার আলী এসে গেলে কি হয় যে তাহলে হেক্টর হিউজ থেকে আমরা যখন আনোয়ার আলী ছিল তখন কিন্তু হেক্টর হিউজের পারফরমেন্স আরো বেটার ছিল। অ্যাজ এ সিবি পার্টনার সবসময় আমরা দেখেছি ফুটবলে যে একটা সিবি পার্টনারশিপের দরকার হয়। সেইটা মোহনবাগান কোচ বা মোহনবাগান সাপোর্টাররা আশা করবে যে পরের ম্যাচ থেকে দেখা যাবে। আচ্ছা, তুমি এই আগের প্রশ্নটা আমি করলাম এই কারণেই, যেহেতু এত প্লেয়ার মোহনবাগানের কোচের কাছে এখন অ্যাভেলেবেল, তাহলে কি এই একটা মানে ভালো সমস্যাটা বলছি না যে খুব চিন্তাদায়ক সমস্যা, একটা ভালো সমস্যা দেখা গেছে যে কাকে খেলাবো। তোমার কি মনে হয় যে গত 2 ম্যাচে মোহনবাগান যে টিম নিয়ে নেমেছিল, ওড়িশা ম্যাচেও কি একই টিম নিয়ে নামবে না কিছু পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ? তুমি না, মানে গত ম্যাচে তো দীপেন্দু শুরু করেছিল, যেটা আনোয়ার আলী শুরু করবে ম্যাচ। আর এই ম্যাচে কেউই হারতে চাইবে না, বরং জিততেই চাইবে, কারণ এই ম্যাচে 3 পয়েন্ট এসে গেলে অনেকটা নিশ্চিন্ত। সেই জন্য আনোয়ার আলী এই ম্যাচে খেলবে। বাকি থাপা খেলেনি আগের ম্যাচে, এই ম্যাচে মনে হয় থাপা একটা কামব্যাক করতে থাপা শুরু করবে পরের ম্যাচে। তুমি কি আমাদের জন্য একটা স্টার্টিং লাইন আপ প্রেডিক্ট করবে? সম্ভাব্য একাদশ আমরা যাকে বলি, সম্ভাব্য একাদশে আমার মনে হচ্ছে এখানে না, আমি ওপর থেকে শুরু করি, যদি ফরওয়ার্ড থেকে, এটা অল্টারনেট ম্যাচ অনুযায়ী, অল্টারনেট ম্যাচে কামিংস আর সাদিকু খেলছে, এই ম্যাচে মনে হচ্ছে সাদিকুর পালা। আচ্ছা, ডিমি তো বাই ডিফল্ট অটোমেটিক চয়েস, ডিমি মনে হয় এই মুহূর্তে বেস্ট প্লেয়ার মোহনবাগানের। ডিমি আর সাদিকু শুরু করছে, লিস্টন খেলবে, এদিকে মানভীর খেলবে ডান দিকে, মাঝে সাহাল আর থাপা, কাউকোকে আমরা সিডিএমএ পজিশনে অ্যাঙ্কারম্যান হিসেবে কাউকোকে দেখতে পারি, আর নিচে 3 বাশিস, হেক্টর আর আনোয়ার আলী, আর গোলে বিশাল গায়েত। আমরা দেখে নেব পরের দিন, যেদিন মোহনবাগানের খেলা হবে, যে দেবজয়দার এই যে ভবিষ্যৎবাণী সেটা কি মিলছে কি মিলছে না। তারপরে আমরা দেবজয়দাকে এখানেই আপনাদের সবার সামনে কাঠগড়ায় আবার উপস্থিত করবো, ছেড়ে দেবো না, কোথাও যেতে দেবো না। হ্যাঁ, মোহনবাগানের কথা তো আমরা আলোচনা করলাম। দেবজয়দা, আমাদের কলকাতার যে আরেক প্রধান যে কিনা ফিরে আসছে, হ্যাঁ, সেই মোহামেডান, তারা তো আই লিগে নিজেদের আগের ম্যাচটা ট্রাউ বোধহয় সেই টিমটার নাম, যারা কিনা আই লিগের একদম শেষ নম্বর টিম, তাদের এগেনস্টে বেশ একটা কনভিন্সিং পারফরমেন্স দিয়ে জিতে ফেলেছে। হ্যাঁ, ট্রাউয়ের সাথে 2-0 জিতেছে, এডি হার্নান্ডেজেরই 2 গোল। ট্রাউয়ের এবারের পারফরমেন্স আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ওরা একদম টেবিলের সবচেয়ে নিচে রয়েছে। কল্যাণীতে খেলা হয়েছিল, মোহামেডান কনভিন্সিংলি জিতেছে। মোহামেডান এই মুহূর্তে 5 পয়েন্ট লিড নিচ্ছে টপে। মোহামেডানের পরের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, শ্রীনিধির সাথে খেলা, বৃহস্পতিবার খেলা। হ্যাঁ, তুমি যদি শ্রীনিধির সাথে টেবিলটা দেখো, তাহলে মোহামেডান আছে 15 ম্যাচ খেলে 34 পয়েন্টে, মাঝখানে গোকুলাম উঠে এসেছে সেকেন্ড পজিশনে, 15 ম্যাচ খেলে ওদের পয়েন্ট হচ্ছে 29, আর একই সংখ্যক ম্যাচ না, একটা ম্যাচ কম খেলে 14 ম্যাচ খেলে শ্রীনিধির পয়েন্ট হচ্ছে 29। এবার শ্রীনিধি ভার্সেস মোহামেডানে শ্রীনিধি জিতলে আবার ওই গ্যাপটা, প্রথম 3 জনের, হ্যাঁ, গ্যাপটা কমে যাবে মোহামেডানের জন্য। আর মোহামেডান যদি জিতে যায় তাহলে কিন্তু ওরা অনেকটা এগিয়ে যাবে, অনেকটাই ফেভারিট, কারণ 13টা টিমের খেলা, টোটাল 24টা ম্যাচ হবে, 24টা ম্যাচ হবে, খুব বেশি ম্যাচ বাকি নেই, হাফে পেরিয়ে গেছে, আর তারপরে আর 8টা ম্যাচ বাকি থাকবে। মোহামেডানের বোধহয় প্রতিষ্ঠা দিবস ছিল, মোহামেডানের রিসেন্টলি প্রতিষ্ঠা দিবস ছিল, এবং প্রতিষ্ঠা দিবসে মোহামেডানের কর্মকর্তারাও শপথ নিয়েছে যে এবারে আই লিগ জিতে তারপরে আইএসএল খেলার ব্যাপার, বিশাল ব্যাপার, বড় ব্যাপার। আইএসএল আমরা তো বারবার রোজই বলছি মোহামেডানকে আমরা দেখতে চাই, আমাদের একমাত্র আশা এখন। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করব, মানে মোহামেডান যবে আইএসএল খেলবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে না পরের এপিসোডের জন্য। আমরা পরের এপিসোডে পরের সপ্তাহে ফিরে আসবো, তখন আমরা দেখবো মোহনবাগান কি করলো, ইস্টবেঙ্গল কি করলো, 3 প্রধান কি করলো, সাথে দেবজয়দা থাকুক বা স্বর্ণাব থাকুক বা গৌরব থাকুক। মনে হয় আমাকেই আর কি এই কাজটার জন্য কনস্ট্যান্ট রেখে দেওয়া হয়েছে। না, তুমি হোস্ট, তোমাকে তো থাকতেই হবে। ঠিক আছে, যেদিন আমার শরীর খারাপ হবে সেদিন এদের কি হয় সেটাও আমরা দেখবো। আমরা খালি চেয়ার রেখে রামচন্দ্রের মতো পাদুকা রেখে শো কন্টিনিউ করব। আপনারা অপেক্ষা করুন। আর আমাকে বলা হয়েছে আর কি, আমাদের যে বস সে বলেছে যে আমাকে একটা ক্যাচ ফ্রেজ ইউজ করতেই হবে। হ্যাঁ, এটা আবার মানে হেড অফিস থেকে একটা অর্ডার এসেছে। তো আপনারা দেখতে থাকুন মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান কি করছে, ততদিন বন্য হয়ে থাকুন।